বাসের মধ্যে পেঁচা যায় না, স্বাধীনতার পরে তো এগুলো বন্ধ করে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সফলতম সাংসদ শ্রী রাজু বেশ এখানে উপস্থিত, আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সমস্ত বিধায়ক, জেলা পদাধিকারী এবং শিলিগুড়ি আজকের রাজনাথ সিংয়ের জনসভায় সমবেত সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, আবার আপনাদের সামনে একটা ভোট। কিন্তু কার ভোট? কিসের ভোট? কোন চোখের জলের ভোট? কোন রাজনৈতিক কর্মসূচিকে নতুন করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে উপস্থাপিত করবার ভোট? কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে এই শিলিগুড়ির মানুষের সামনে দাঁড়িয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করার ভোট? সারা দেশ জুড়ে নির্বাচন হচ্ছে, 500-ও বেশি আসনে নির্বাচনের প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতায় একটি অসম শক্তি 45টি আসনে প্রার্থী দিয়ে বলছে হাম কিসি সে কম নেই। তারা চ্যালেঞ্জ করছে নরেন্দ্র মোদীকে, যে উত্তরবঙ্গের মানুষ গতবার তৃণমূল কংগ্রেসকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিল, আজকে উত্তরবঙ্গ থেকে যেখানে 4 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন ফিরাবে কি শূন্য হাতে? আজকে তৃণমূল কংগ্রেস 1.5 বছর আগে থেকে বলছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, বাঙালি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী, বাঙালি মুখ বসবে দিল্লিতে। 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী নয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বোধন করবেন জাতিকে। আজকে 1.5 বছর পরে সেই দল বলছে আমাদের হাতে চাবিকাঠি, আমরাই নিয়ন্ত্রণ করব। কিন্তু তৃণমূলের নবীন আর প্রবীণের দ্বন্দ্বে আজকে চাবি হারিয়ে গেছে। কোথায় চাবি? কালীঘাটের চাবি না ক্যামার স্ট্রিটের চাবি? আজকে চাবির খোঁজ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন উত্তরবঙ্গে। কি ভালোবাসা উত্তরবঙ্গের মানুষের প্রতি! উত্তর কন্যা বানিয়ে দিয়েছেন, বলেছিলেন নিয়ম করে এখানে সেক্রেটারি বসবে, বিধায়ক বসবে, মন্ত্রী বসবে। কাকে চ্যালেঞ্জ করছেন উত্তর কন্যা থেকে? নরেন্দ্র মোদীকে। কাকে চ্যালেঞ্জ করছেন? রাজু বিশকে, যারা 50,000 কোটি টাকার বিনিয়োগ এনে দিয়েছে এই শিলিগুড়ি এবং পাহাড়ের সংলগ্ন এলাকায়। আর তার কাউন্টার করছেন 240 কোটি থেকে 360 কোটি টাকা দিয়ে। আজ ভোটের আগে দরজায় দরজায় যাচ্ছেন, কথা একটাই, কহু না প্যার হ্যায়, কহু না প্যার হ্যায়। আমরা উত্তরবঙ্গকে ভালোবাসি, উত্তরবঙ্গের মানুষ যেন তৃণমূলকে শেষবারের জন্য আশীর্বাদ করে দেয়। আবার নতুন রাজনীতি শুরু হয়েছে রাম মন্দিরকে কেন্দ্র করে। আরে রামের দেশে রামের মিছিলের উপরে আক্রমণ, রাম নবমীকে দাঙ্গা দিবস বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। अरे राम भारत भारती राम, मेरा मन में राम, तन में राम, रूम रूम पर राम रे, राम सुमिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। যখন সমুদ্র হিমাচলের মানুষ এই ভাবনা ভাবছে, তখন চিন্তা করে দেখুন আজকে মুর্শিদাবাদে রাম নবমীর দিনে রামের মিছিলের উপরে বোমা পড়ছে, রামের মিছিলের উপরে পাথর ছোড়া হচ্ছে। আজকে সিআইডি কে দিয়ে মামলা করিয়েছে, মামলা বলছে হিন্দুরা আক্রমণ করেছে মুসলমানের উপরে। আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে? মানুষ খুঁজতে বেরিয়ে পড়বে কিতনা রাম কি হ্যায় আর কিতনা হারাম কি হ্যায়। কোন বিভাজন তৈরি করতে চলেছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি? আজকে শিলিগুড়ির মানুষকে এর বিরুদ্ধে জবাব দিতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো কথা বলতে নয়। আমাদের লড়াই রাজু বিশকে সামনে রেখে লড়াই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই, বিকশিত ভারতের লড়াই, 400 পার করার লড়াই,
একার শক্তিতে 370 করবার লড়াই। আমাদের লক্ষ্য একটাই, মার্জিন বাড়ানোর লক্ষ্য, আর তৃণমূলের লড়াই মার্জিন কমিয়ে আনার লক্ষ্য। এই এক বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের আগে। 2019 বিজেপি ফিনিশ, 42 মানুষ জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসকে 18টা আসন জিতিয়ে দিয়ে। পাহাড় জবাব দিয়েছে, সমতল জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আজকে 4 লক্ষের বেশি ব্যবধানে রাজু দেশকে নির্বাচন। কি তৈরি করেছেন পাহাড়ে? গোর্খার বিরুদ্ধে লেপচার বিরুদ্ধে ভুটিয়া, সমাজকে টুকরো টুকরো করছেন রাজবংশীর নামে, কামতাপুরীর নামে, পাটিয়ার নামে, হিন্দু মুসলমানের নামে, ক্ষত্রিয় ব্রাহ্মণের নামে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে। যারা এই রাজনীতি শুরু করেছিলেন উত্তর ভারতে, যে তিলক তরাজু আর তলোয়ার ইনকে মারে জুতে চার, উত্তর প্রদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সেখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কারোর পতাকা চোখে পড়ে। একদিন আমাদের এই শিলিগুড়ির মানুষ, সেদিন আমাদের মঞ্চে 4 জন বিধায়ক ছিলেন না, সেদিন আমাদের মঞ্চে কোনো সাংসদ ছিলেন না। সেদিনও কিন্তু আমরা দাঁড়িয়ে এই শিলিগুড়ির মাটিতে বলেছিলাম, রামলালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। সেদিনও শিলিগুড়ির মানুষ আমাদের দিকে তাকিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করেছে। মন্দির ওহি বানায়েঙ্গে মগর তারিখ नहीं बताएंगे। আর তারিখও তৈরি, মন্দিরও তৈরি, রামলালা তৈরি, শিলিগুড়ি তৈরি, রামনবমী তৈরি, মিছিল তৈরি। শুধু মমতা ব্যানার্জি রাজি হচ্ছেন না, উনি বলছেন আমার বাবরকে চাই, বাবর। এদেশ রামের নয়, এদেশ বাবরের দেশ। নতুন রাজনীতি গতকাল থেকে শুরু হয়েছে। বলছে দূরদর্শনের রং গেরুয়া হয়ে গেছে, বৈরিকীকরণ, সর্বনাশ হয়ে গেছে ভারতবর্ষের। দূরদর্শনে নাকি গেরুয়া রং হয়ে গেছে। গেরুয়া রং না হয়ে কি সবুজ রং হবে? স্বামী বিবেকানন্দের গা থেকে কি গেরুয়া পোশাক খুলে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ রঙের আলখাল্লা পরিয়ে দেবেন? মাথার পাগড়ি খুলে কি চাঁদ তারার টুপি পরিয়ে দেবেন? আজকে সেই দিন আসছে আগামী দিনে পশ্চিমবঙ্গে। তাই যদি বিভাজন না চান, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা বাংলাদেশ দেখতে না চান, পশ্চিমবঙ্গকে নতুন করে আবার ওই হিন্দু মুসলমানের নামে আওয়াজ না শুনতে চান যে কান মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, সেই 47-এর সুরাবর্তীর ভাষায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। এর বিরুদ্ধে এই নির্বাচনে আপনাদের রায় দিতে হবে। এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াই মন্দির মসজিদের লড়াই নয়, এই লড়াই রাম হারামের লড়াই নয়। এই লড়াই এই দেশের আত্মমর্যাদার লড়াই, আত্মপরিচিতির লড়াই, দেশের বহমানতার লড়াই, দেশের সংস্কৃতির লড়াই, দেশের কৃষ্টির লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে 400 পার করে দিতে হবে। রাজু বিস্তার মার্জিনকে 5 লাখের উপরে টেনে তুলে নিয়ে আসতে হবে। অসম যুদ্ধ। বাংলার মানুষ দুঃখ নয়, বাংলার মানুষ বোকা নয়। আরে আমরা 543টা আসনে নির্বাচনে লড়াই করছেন নরেন্দ্র মোদী, 45টা আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আরে উচ্চতার লড়াইয়ের প্রয়োজন আছে, উচ্চতা। এই আমার চেহারাটা দেখুন, ভালো করে দেখুন, সামনে আসছি। আমার হাইটটা দেখেছেন তো? সিনিয়র হয়ে গেছি, কোনো মেয়ে গলায় মালা দেয়নি। বলছেন এটাকে কি করে নিয়ে ঘুরতে যাব? এর হাত ধরে যদি মেলায় যাই হারিয়ে যেতে পারে, খুঁজেই পাবে না একে। এ আমাদের হাইট তো পরের হাইটের থেকে বেশি হয়ে যাবে, আমার সারা জীবনে হলো না, আর তৃণমূলেরও হবে না। একদিকে 45, অন্যদিকে 543। এই লড়াইয়ের কোনো মাত্রা নেই, এই লড়াইয়ের কোনো মূল্য নেই, এই লড়াইয়ে সামিল হবে। কাকে চ্যালেঞ্জ করছেন? নরেন্দ্র মোদী।
আরে কোভিড কাল, বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে যিনি এখনো 80 কোটি মানুষকে রেশন খাইয়ে যাচ্ছেন এবং আগামী 5 বছর দেবেন, সেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছেন। যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের প্যারাডাইম শিফট করে দিয়েছেন, যে নরেন্দ্র মোদীকে দেখে তরুণ প্রজন্ম শিক্ষা নিচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে ইউরোপের ডিপার্টমেন্টাল স্টোরে ডলার নিয়ে নয়, পাউন্ড নিয়ে নয়, ইউরো নিয়ে নয়, রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয়। আজকে সেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিচ্ছেন আপনারা। কোথায় জোর? আরে কার জোর? কোন চোখের জলের জোর? কোন ঐতিহাসিক জোর? বাংলার দিকে তাকিয়ে দেখুন, অন্ধকারে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম এর প্রেম চলছে, প্রেম। সিপিএম কি অন্ধকারে দেখলেই তৃণমূল ডাকছে, এই এদিকে এসো, এসো না। অন্ধকারে এখন এদের নতুন প্রণয় শুরু হয়েছে। আরে আমরা তো বলছি খোলাখুলি করো, এই লুকিয়ে প্রেম করো না, কোনো মূল্য নেই। পরকিয়া তো এখন সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো বলে ময়দানে নেমে পড়ো, একদম নেমে সামনে সামনে এসে বলো আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই। পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই করবেন, আর দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরি তৃণমূলের মঞ্জুরি করবেন। এই রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না। বাংলার মানুষ এই রাজনীতিকে প্রত্যাখ্যান করে। কোথায় তো ওই দিল্লিতে দেখবেন কয়েকজন নেতা আছে, নেতা মানে নেতা, চেয়ার আছে আর বিধান আর লোকসভার আসন নেই। একে অন্যকে ধরছেন আর বলছেন যে যা তুম হো ও मैं भी हूं। একে অন্যের দিকে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আবার কিছু দিনের পর দিচ্ছেন এই রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আপনাদের লড়াই করতে হবে। আমাদের মঞ্চে যিনি আসবেন রাজনাথ সিং, যিনি আজকের সবার প্রধান বক্তা, যিনি একটি কলেজের কালচারাল সেক্রেটারি থেকে ভারতবর্ষের গৃহমন্ত্রী হয়েছেন, ভারতবর্ষের সুরক্ষা মন্ত্রী হয়েছেন, যিনি গোটা উত্তরপ্রদেশের নকল বিরোধী অভিযান করে দিয়ে উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন করে দিয়েছিলেন, যিনি তথাকথিত গেরুয়াকরণের অভিযোগ মাথায় নিয়ে বৈদিক গণিতকে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যিনি অসম্ভবের মধ্যে একটি সম্ভাবনার স্বপ্ন দেখাতে পেরেছিলেন, আজকে সেই রাজনাথজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আশা করব আপনারা এই নির্বাচনে, এই অসম লড়াইয়ে আরেকবার জন্য রাজনীতিকে নির্বাচিত করবেন এবং 5 লক্ষের বেশি ব্যবধানে নির্বাচিত করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আজকের এই সভা, রাজনৈতিক সভা, উনি আপনাদের মধ্যে পৌঁছে গেছেন। धन्यवाद शहीद जी। राजनाथ जी स्वागतम, 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 राजनाथ जी स्वागतम। আমি সভামঞ্চে স্বাগত জানাই দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শ্রী রাজনাথ সিং মহাশয়কে। আমি আমাদের জেলা সভাপতি শ্রী অরুণ মণ্ডল মহাশয়কে অনুরোধ করব সাদা এবং ফুলের তোড়া দিয়ে রাজনাথ সিংজিকে স্বাগত জানানোর জন্য।
আমি 5 নম্বর মণ্ডলের যারা কার্যকর্তারা আছেন তারা মঞ্চে এসে মালা পরাবেন, তাদের কাছে অনুরোধ করছি মালা পরানোর জন্য। আমি এখন মঞ্চে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করব আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ এবং এবছরের প্রার্থী শ্রী রাজু বিশ মহাশয়কে। রাজু, भारत माता की। ये सिलीगुड़ी की तो आवाज नहीं हो सकती, ममता दीदी तक आवाज पहुंचनी चाहिए। भारत माता की, भारत माता की। जय श्री राम, जय जय श्री राम। देश के सबसे वरिष्ठ और सबसे अनुभवी नेता और साथ ही जिनके नेतृत्व में हम अपने आप को विशेष करके दार्जिलिंग, तराई, डुवर्स, ये जो पूरा बॉर्डर का इलाका है, यहाँ पे हम अपने आप को सबसे ज्यादा और अधिक सुरक्षित महसूस करते हैं आपकी वजह से। ऐसे देश के यशस्वी रक्षा मंत्री परम आदरणीय राजनाथ सिंह जी, मैं आपका पूरे दार्जिलिंग, तराई, डुवर्स की जनता, चाहे वो बंगलाभाषी हो, चाहे वो आदिवासी हो, राजवंशी हो, गोरखा हो, कोच हो, मेचे हो, टोटो हो, राबा हो, समस्त जनता की ओर से आपका मैं स्वागत करता हूं। और साथ ही मैं संपूर्ण हमारे नेतृत्वगण, राज्यसभा के सांसद, हमारे सभी विधायक और सभी जिला के और राज्य के वरिष्ठ नेतृत्वगण का भी मैं आभारी हूं कि आप सब भी यहाँ पे आशीर्वाद देने के लिए पधारे। और समस्त सिलीगुड़ी की जनता, सर्वप्रथम तो मैं सिलीगुड़ी के जनता का आभारी हूं, ऋणी हूं। आपके प्यार के कारण, आपके विश्वास और आपके भरोसे के कारण मैं दूसरी बार भारतीय जनता पार्टी का प्रत्याशी बनकर आपके सामने खड़ा हूं। और ये मैं जानता हूं, ये मैं ओवर कॉन्फिडेंस के कारण नहीं बोल रहा हूं, आपके अंदर में जो ताकत मैंने देखी है और जो आपका विश्वास मैं देखता हूं, मैं यकीन के साथ कहता हूं, पिछली बार मैं 4 लाख मतों से जीता था, इस बार 5 लाख पार। मोदी जी का संकल्प है 400 पार, दार्जिलिंग और सिलीगुड़ी का संकल्प है 5 लाख पार। और मैं प्रधानमंत्री, देश के यशस्वी प्रधानमंत्री जी का भी आभारी हूं, जिनके नेतृत्व में बहुत थोड़े समय के अंदर में इतने विकास की परियोजनाओं के काम चल रहे हैं। और मुझे ये बताते हुए बड़ी खुशी होती है कि आज सिर्फ दार्जिलिंग कॉन्स्टिट्यूंसी के अंदर में 50,000 करोड़ से ज्यादा के इंफ्रास्ट्रक्चर के भारत सरकार के काम चल रहे हैं। जिस सिलीगुड़ी में हम रहते हैं, सिर्फ पीने के पानी के लिए भारत सरकार की ओर से 500 करोड़ रुपए सिलीगुड़ी कॉरपोरेशन को मिला और सीवरेज ड्रेनेज के लिए 250 करोड़ यानी 750 करोड़ रुपया मात्र सिलीगुड़ी कॉरपोरेशन को मिला है। इतना ही नहीं, सिलीगुड़ी के चारों तरफ रिंग रोड बन रहा है, जिसकी स्वीकृति मिल चुकी है। डुवर्स के ओदलाबारी से लेकर के बागपुल, सेवक, सुकना, पानी घट्टा, पानी टैंकी, नक्सलबाड़ी और आगे जाके खोरीबारी, खोसकुपुर होते हुए बागडोरा के पीछे से फुलबाड़ी जाकर के तीस्ता के उस पार जाकर के डुवर्स के ओदलाबारी में मिलेगा 180 किलोमीटर का रिंग रोड, जिसकी लागत 4,000 करोड़ से ज्यादा रहेगी और दिल्ली के तर्ज पे वो रिंग रोड बनेगा। हमारी सिलीगुड़ी की जनता बहुत ट्रैफिक के कारण परेशान रहती थी, दार्जिलिंग मोड़ का जो रास्ता है उसके कारण। और मुझे इस मंच से ये बताते हुए खुशी हो रही है, और जब मैं अपनी आंखों से उस योजना को देखता हूं, अपने आप को गर्व महसूस करता हूं। आज बालासन से लेकर के सेवक तक 6 लेन का एलिवेटेड रोड का काम चल रहा है और अगले 1 साल में बन करके तैयार होगा।
इतना ही नहीं, फुलबारी से सिलीगुड़ी तक 12 किलोमीटर की 4 लेन की सड़क बनेगी। और उतना ही नहीं, नेशनल हाईवे 717A कालिंपोंग जाने के लिए अल्टरनेटिव हाईवे बन रहा है। दार्जिलिंग जाने के लिए 2 नए रास्ते अल्टरनेटिव हाईवे बनेंगे। ऐसे तमाम योजनाओं के ऊपर में काम चल रहा है। और इसके अलावा भारतीय रेल, यानी आप सिलीगुड़ी से रेल में बैठ करके रंगपुर सिक्किम तक पहुंच जाएंगे और भविष्य में जाकर के गैंगटोक होते हुए आप नाथुला तक सिलीगुड़ी की रेल में बैठ करके आप पहुंच सकेंगे। और हर घर जल योजना जो मैंने सिलीगुड़ी के लिए कहा, उसके अलावा करीब 3500 करोड़ रुपए यानी 3500 करोड़ की करीब 800 परियोजनाओं की मंजूरी मिली है, जो हमारे आसपास की ग्रामीण क्षेत्र में उसका काम चल रहा है।